হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে মাধ্যমিক পর্ষদ টেস্ট পেপার 2026 এর অঙ্কের পেজ নাম্বার 384, স্কুলের নাম যাদবপুর বিদ্যাপীঠ, এর 5 দাগ থেকে পরপর সমস্ত অঙ্কগুলো করব। তো এটা হলো পার্ট 2 ভিডিও। পার্ট 1 ভিডিওতে আমি 1 থেকে 5 দাগ 4 দাগ পর্যন্ত সমস্ত অঙ্কগুলো করেছি। তোমরা দেখতে থাকলে অবশ্যই দেখো। তাছাড়া এই ভিডিও ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে, তোমরা চাইলে সেখান থেকেও ভিডিওটি দেখতে পারো। শুরুতে বলবো, আমার চ্যানেল প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। তো এখানে 5-এর 1 দাগে আছে, এক ব্যক্তি বাড়ি তৈরি করার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে 2,40,000 টাকা ব্যাংক থেকে ধার নেন। ধার নেওয়ার 1 বছর পর তিনি বাড়িটি প্রতি মাসে 5,200 টাকায় ভাড়া দেন। ধার নেওয়ার কত বছর পরে তিনি বাড়ি ভাড়ার আয় থেকে ব্যাংকের টাকা সুদসহ পরিশোধ করবেন? তাহলে তিনি ধার নিয়েছেন ব্যাংক থেকে, বাড়ি তৈরি করতে 1 বছর সময় লেগেছে। 1 বছর পরে তিনি বাড়িতে ভাড়াটিয়া বসিয়ে দিয়েছেন এবং সেই বাড়ি ভাড়ার টাকা দিয়ে তিনি ব্যাংকের ঋণ শোধ করবেন। তাহলে কত বছর পরে ব্যাংকের ঋণ যত হবে সুদের বেড়ে বেড়ে, সুদ আসল মিলে, আর বাড়ি ভাড়া ঠিক ততই হবে, সেটা বের করতে হবে। অর্থাৎ প্রথমে আমি এক্স বছর ধরে নেব যে ব্যাংক থেকে টাকা ধার করার এক্স বছর পরে তিনি ব্যাংকের ঋণ শোধ করতে পারবেন। তাহলে এক্স বছরে সুদ আসল বের করে নিতে হবে। আর বাড়ি ভাড়া কিন্তু 1 বছর কম খাটবে, অর্থাৎ x-1 বছর বাড়ি ভাড়া কাটবে। কারণ কি? কারণ 1 বছর পর তিনি বাড়ি ভাড়া দিয়েছিলেন, সেই জন্য বাড়ি ভাড়া হবে x-1 বছরে। তাহলে মোট বাড়ি ভাড়া বের করব, তারপরে মোট সুদ আসল এবং মোট বাড়ি ভাড়া সমান লিখে এক্স এর মান বের করতে পারবো। তো এখানে ধরতে হবে যে, মনে করি তিনি ব্যাংক থেকে টাকা ধার করার এক্স বছর পর ব্যাংকের ঋণ শোধ, তার ব্যাংকের ঋণ শোধ হবে। এটা 5-এর 1। মনে করি ব্যাংক থেকে টাকা ধার করার এক্স বছর পর ব্যাংকের ঋণ সুদে আসলে সমান হবে। সমান হবে। তবে বাড়ি ভাড়া খাটে x-1 বছর। তাহলে এখন এক্স বছরে কত সুদ আসল হলো সেটা বের করব এবং x-1 বছরে কত বাড়ি ভাড়া হলো সেটা বের করব। তাহলে ব্যাংকে সুদের হার আছে 12%। ব্যাংকে বার্ষিক 12% সরল সুদে 100 টাকায় 1 বছরের সুদ 12 টাকা। 100 টাকায় 1 বছরের সুদ সমান 12 টাকা। তাহলে 1 টাকায় 1 বছরের সুদ সমান 12/100 টাকা। বাড়ি ধার নিয়েছেন 2,40,000 টাকায়। 1 বছরের সুদ হবে 12 × 2,40,000 বাই 100 টাকা। আর 2,40,000 টাকায় এক্স বছরের সুদ হবে 12 × 2,40,000 ইন্টু এক্স বাই 100। 1 2 1 2, তাহলে 24 গুণ করতে হবে আর 12 গুণ করতে হবে। আমরা 12 12 140 আর 2 গুণ 288, 288 0 0। আমরা কি করলাম, এই 24 এবং 12 গুণ করছি। 4 2 8, 2 2 4, 4 1 4, 2 1 2। এটা হলো 8, 4 8 4 8 2। আর এখানে দুখানা শূন্য আছে, তাহলে 288 0 0 এক্স টাকা। এটা হলো সুদের পরিমাণ। তাহলে সুদ আসল আমাকে শোধ করতে হবে, সুদ আসল মিলে। তাহলে লিখব যে এক্স বছরে সুদ আসল, এক্স বছরে সুদ আসল সমান, আসল আছে 2,40,000
প্লাস সুদ আছে 288,000 টাকা। তাহলে এটা সুদ আসল মিলে হলো। তাহলে এই টাকাটা আমাকে এখন শোধ করতে হবে, আর এই টাকাটা শোধ হবে বাড়ি ভাড়ার টাকা দিয়ে। তাহলে বাড়ি ভাড়া কত আসছে x-1 বছরে দেখে নিই। x-1 বছরে মোট বাড়ি ভাড়া সমান, প্রথমে বাড়ি ভাড়া আছে 5,200 টাকা করে, এটা প্রতি মাসে। তাহলে 1 বছরে বের করতে গেলে 12 দিয়ে গুণ করতে হবে, কারণ 12 মাসে 1 বছর। এবং x-1 বছরে কত হবে সেটা জানতে গেলে এর সাথে x-1 গুণ করতে হবে। তো সমান 12 এবং 52,000 গুণ করব। তো 52,000 12 গুণ করছি, 200,000 200,000 2 দুগুণ 4, 5 দুগুণ 10। তারপরে 1 দিয়ে গুণ করলে 52,000 হবে। এখানে হলো 0, এখানে 0, এখানে 4, এখানে 2, এখানে 6। তাহলে এটা 6 2 4 0 0 6 2 4 0 0 হয়েছে ইন্টু x-1 টাকা। তো আমরা আরও সরল করে লিখতে পারি, গুণ করে দিই। গুণ করে দিলে 6 2 4 0 0 x মাইনাস 6 2 4 0 0 টাকা। তাহলে এই যে পরিমাণ টাকা, এটা দিয়ে এই টাকাটা শোধ হবে, অর্থাৎ এই সুদ আসল এবং এই বাড়ি ভাড়া দুটো সমান লিখতে হবে, সেখান থেকে x এর মান বেরোবে। তাহলে লিখব প্রশ্নানুসারে দিস ইজ ইকুয়াল টু দিস, অর্থাৎ 6 2 4 0 0 x মাইনাস 6 2 4 0 0 সমান এটা 2,40,000 প্লাস 288,000 x। x এর মান বের করবো, তাই x যুক্ত পদগুলোকে সমান চিহ্নের বাদিকে রাখছি এটা, আর এদিক থেকে আসছে 288,000 x সমান ডান দিকে আছে 2,40,000। তার থেকে না, এটা ডান দিকে গেলে প্লাস হয়ে যাবে, প্লাস 6 2 4 0 0। এখন 6 2 4 0 0 x এর থেকে 2 8 8 0 0 বিয়োগ করতে হবে। 6 2 4 0 0 288,0 0 বিয়োগ করছি। এখানে 0 পেলাম, এখানে 0 পেলাম। 8 আর 6 দিলে 14, হাতে 1 9, 9 আর 3 দিলে 12, হাতে 1 3, 3 আর 3 দিলে 6। তাহলে এখানে বিয়োগফলটা হলো 3 3 6 0 0 x সমান এই দুটো সংখ্যা যোগ করতে হবে। এখানে যোগ করব 2,40,000 2,40,000, তার সাথে যোগ করতে হবে 6 2 4 0 0 0 0 4 2 6 4 2 6। এটা 0, এটা 0, এখানে 4, এখানে 2, 6 আর 4 10 0, হাতে 1 1 আর 2 3। তাহলে এটা হচ্ছে 3 0 2 4 3 0 2 4 0 0, এটা এলো। তাহলে এবার আমি লিখব x সমান 3 0 2 4 0 0 বাই 3 3 6 0 0, একটা করে 0 কেটে দিলাম। তো এবার 2 দিয়ে কাটাকুটি যাবে, 2 দিয়ে কাটলে এখানে 15 দুগুণ 30 আর 12 দুগুণ 24, আর এখানে 3 3 6 আছে। যদি 3 3 6কে 2 দিয়ে ভাগ করি, 3 3 6, তাকে ভাগ করছি 2 দিয়ে, 2 1 কে 2, 6 দুগুণ 12, 8 দুগুণ 16, তাহলে এটা হলো 168। তাহলে এটা হলো 168। এরপরে আবার 2 দিয়ে কাটাকুটি করতে পারে, 8 এর হাফ, এই 16 এর হাফ 8, এটা 4,
আর এখানে 15-12কে 2 দিয়ে ভাগ করলে 7 দুগুণে 14, 1 নামাচ্ছি, 5 দুগুণে 10, 6 দুগুণে 12। তাহলে এখানে হলো 7, 5, 6, 7, 5, 6। আমরা আবার আচ্ছা 84 দিয়ে বরং 784কে কত গুণ করলে 756 আসবে, এখানে 6 আনতে হবে, এখানে আছে 4, তাহলে 4 দিয়ে গুণ করে দেখি কত আসছে। 84, 4, 4 4 16, 6 হাতে 1, 4 32, 33, না এটা আসছে না। তাহলে 4 নং 36, 9 দিয়ে গুণ করলে হয়তো হতে পারে। 84টাকে 9 দিয়ে গুণ করছি, 4 নং 36-এর 6 হাতে 3, 8 নং 72, 73, 3, 8 নং 72, 73, 74, 75। হ্যাঁ, তাহলে এটা 9 দিয়ে গুণ করলে আসছে, এটা কাটাকুটি করে 9 লিখতে পারবো। তাহলে x সমান 9। তাহলে উত্তর বেরিয়ে গেল যে ব্যাংক থেকে টাকা ধার করার 9 বছর পরে ব্যাংকের ঋণ শোধ হবে। অতএব ব্যাংক থেকে টাকা ধার করার 9 বছর পর ব্যাংকের ঋণ শোধ হবে। এরপরে এখানে আছে 2 দাগ এ বি ও সি যথাক্রমে 6,000 টাকা, 8,000 টাকা ও 9,000 টাকা মূলধন নিয়ে একত্রে একটি ব্যবসা আরম্ভ করলেন। কয়েক মাস পরে বি আরও 3,000 টাকা লগ্নি করলো। বছরের শেষে মোট 3,000 টাকা লাভ হলো এবং সি 1,080 টাকা লভ্যাংশ পেল। বি কখন 3,000 টাকা লগ্নি করেছিল? তাহলে কয়েক মাস পরে বি কখন 3,000 টাকা লগ্নি করেছিল সেটা কিন্তু জানা নেই। তাহলে কত মাস, ওটা আমরা যদি এক্স মাস ধরে নিই তাহলে কি দাঁড়ায় দেখা যাক। তাহলে মনে করি সি ব্যবসা শুরুর এক্স মাস পর 3,000 টাকা লগ্নি করেছিল। তাহলে 3,000 টাকা লগ্নি করেছিল, তাই যদি হয় এবার সময়ের সাপেক্ষে এ বি সি সবার মূলধন বের করবো এবং মূলধনের অনুপাত বের করব। সময়ের সাপেক্ষে এ এর মূলধন সমান, তাহলে এ প্রথমে দেখো, এ প্রথমে দিয়েছিল 6,000 টাকা, তাহলে 6,000 টাকা 12 মাস খাটছে 1 বছরের জন্য, তাহলে 6 সমান 72,000 টাকা। এটা এ। সময়ের সাপেক্ষে বি এর মূলধন সমান, বি দিয়েছিল প্রথমে 8,000 টাকা, তাহলে এই 8,000 টাকা 12 মাস খাটবে, পরে আবার দিয়েছেন সেই জন্য প্লাস চিহ্ন দেব, পরে দিয়েছেন 3,000 টাকা। তাহলে এক্স মাস পরে যদি 3,000 টাকা দেন তাহলে ব্যবসা চলেছে 12 মাস, তাহলে ওই 3,000 টাকা খাটবে 12 মাইনাস এক্স মাস, তাহলে যত মাস খাটবে সেই মাসটা এই টাকার সাথে গুণ করলাম, তাহলে এটা খাটবে 12 মাস আর এই টাকাটা খাটবে 12 মাইনাস এক্স মাস। এখানে টাকা লিখব 8 বারং 96, 9 6 0 0 0 প্লাস 3 বারং 36, 3 6 0 0 0 মাইনাস 3,000 এক্স, এত টাকা। তাহলে সমান 96,000 থেকে যদি না 96,000 আর এখানে 36,000, যেহেতু একই চিহ্ন আছে তাহলে যোগ করব, 96-এর সাথে 36 যোগ করে দেখি কত আসছে। 6 6 12 2 হাতে 1, 12 রেখে 13, 6 6 12 2 হাতে 1 10 আর 3 13, তাহলে 132, 3খানা 0 মাইনাস 3,000 এক্স। তাহলে এটা হচ্ছে সময় সাপেক্ষে বি এর মূলধন। আমরা চাইলে এখান থেকে 3,000 কমন নিই, তাহলে এখান থেকে আমার গুণটা করা উচিত হয়নি, এখান থেকে কমন নিলে ভালো করতাম। তো যাই হোক, গুণ যখন করে ফেলেছি
তাহলে এখান থেকে কমন নেওয়ার উপায় এখনো আছে। তাহলে 132 তাকে 3 দিয়ে ভাগ করলে কত আসে দেখি, 3 4 12, 3 4 12, তাহলে আমরা পেলাম এই 44। তাহলে 3000 কমন নিলে এখানে 44 পাবো, মাইনাস এক্স পাবো। এটা হলো সময়ের সাপেক্ষে বি এর মূলধন। আর সময়ের সাপেক্ষে সি এর মূলধন সমান, সি দিয়েছিল 9000 টাকা, সি আগে এর পরে আর কোনো টাকা দেয়নি, তাহলে এটা খাটবে 12 মাস, 9 বারং 108, তাহলে এ বি ও সি এর মূলধনের অনুপাত, তাহলে সময়ের সাপেক্ষে এ কমা বি ও সি এর মূলধনের অনুপাত সমান, দেখো এর মূলধন 72,000 টাকা সময়ের সাপেক্ষে, তারপরে বি এর মূলধন 3000 ইন্টু 44 মাইনাস এক্স, আর সি এর মূলধন 108,000। তাহলে প্রথমে আমরা চাইলে 3000 দিয়ে ভাগ করে দিতে পারি। তাহলে এখানে 72 আছে, 3 24 72, 24, এখানে 44 মাইনাস এক্স, আর এখানে 3 36 108। তাহলে এটা হলো, তো 3000 টাকা লাভ হয়েছে বছরের শেষে। তাহলে এই লভ্যাংশ থেকে 3000 টাকা লাভ হলো এবং সি 1080 টাকা লভ্যাংশ পেল। তাহলে 3000 টাকা লাভ হলে কে কত পেল, অর্থাৎ সি কত পেল সেটা বের করতে হবে। তাহলে মোট লাভ সমান 3000 টাকা, অতএব সি এর লভ্যাংশ সমান, তাহলে 3000 টাকা লিখলাম ইন্টু এ বি সি, সি এর জায়গাতে 36 আছে, তাহলে এই তিনটে সংখ্যা যোগ করব, 24, 44 মাইনাস এক্স আর 36, এখানে 24 প্লাস 44 মাইনাস এক্স প্লাস 36, যত হবে তত টাকা। তো 3 36, তো এখানে হচ্ছে 3000 এবং 36, তাহলে 108,000 বাই 24, 44 আর 36 যোগ করতে হবে, তাহলে 24 আর এদিকে 36 আছে, যোগ করলে হলো 60, 60-এর সাথে এখানে 44, তাহলে 104 মাইনাস এক্স টাকা। তাহলে এই টাকাটা প্রশ্নে বলা আছে এটা 1080 টাকা। তাহলে লিখব প্রশ্নানুসারে এটা সমান, প্রশ্নানুসারে 108,000 বাই 104 মাইনাস এক্স, এটা সমান 1080। তাহলে এখান থেকে সমাধান করে এখন এক্সের মান বের করতে হবে। তো বজ্রগুণ করে দিই, 1080 ইন্টু 104 মাইনাস এক্স সমান 108,000, বা এখান থেকে পাই 104 মাইনাস এক্স সমান 108,000 বাই 1080, কাটাকুটি করলে 100, তাহলে পেলাম 104 মাইনাস এক্স, এটা সমান 100, বা এখান থেকে লিখতে পারি এক্স সমান 104 মাইনাস 100, অর্থাৎ এটা 4, অর্থাৎ 4 মাস। তো এখানে প্রশ্ন ছিল যে বি কখন 3000 টাকা লগ্নি করেছিল, অতএব বি ব্যবসা শুরুর ব্যবসা শুরুর 4 মাস পর 3000 টাকা লগ্নি করেছিল।
আচ্ছা, এরপরে আছে 6-1। 6-1 আছে 7 এর গুণিতক পরপর দুটি 7 এর গুণিতক পরপর দুটি সংখ্যার বর্গের যোগফল 637। সংখ্যা দুটি নির্ণয় করো, সমীকরণ গঠন করে সমাধান করো। তাহলে 7 গুণিতক বলা আছে পরপর দুটি সংখ্যা। তো এখানে 6-1 আছে 7 গুণিতক পরপর দুটি সংখ্যার বর্গের যোগফল 637। সংখ্যা দুটি নির্ণয় করো, সমীকরণ গঠন করে সমাধান করো। তো এখানে তাহলে প্রথমে ধরে নিতে হবে সংখ্যা দুটো, একটা সংখ্যা যদি x হয় পরের সংখ্যাটা হবে x+7। তাহলে লিখব, মনে করি প্রথম সংখ্যাটি x ও পরেরটি x+7। তাহলে এদের বর্গের যোগফল বের করতে হবে। এদের বর্গের যোগফল সমান x² প্লাস x+7 তার হোল স্কয়ার, আর এটা সমান 637 বলা আছে। তাহলে লিখব প্রশ্নানুসারে x² প্লাস x+7 তার হোল স্কয়ার, এটা সমান 637। এখন এখানে x² লিখলাম, এটা a প্লাস বি হোল স্কয়ার সূত্রে ভেঙে দেব। সূত্র হলে a² প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সমান 637। এখানে x এর জায়গাতে x, b এর জায়গাতে 7। তাহলে পাচ্ছি x² প্লাস x² প্লাস 7 × 14, 14x প্লাস 7 7 49 সমান 637, বা 2x² প্লাস 14x প্লাস 49 মাইনাস 637। তাহলে ডান দিকে থাকছে 0, বা 2x² প্লাস 14x। 637 থেকে 49 বিয়োগ করব, 9 আর 8 দিলে 17, হাতে 1, 1 আর 4 5, 5 আর 8 দিলে 13, হাতে 1 5। তাহলে এটা হলো 588 মাইনাস 588 বিয়োগ করে এটা সমান 0। বড় সংখ্যার আগে মাইনাস, তাই মাইনাস দিয়েছি। এবার 2 কমন নেব, 2 কমন নিলে থাকছে x² প্লাস 7x মাইনাস এখানে আছে 58। তাহলে 29 এর ডবল 58 হয়, এখানে 4। তাহলে 58 এর হাফ 29 আর 8 এর হাফ 4, এটা সমান 0। তাহলে এখন আমরা বলতে পারবো x² প্লাস 7x মাইনাস 2 9 4 এটা সমান 0। তাকে এই 2 দিয়ে ভাগ। এবার সমাধান করতে হবে। তো সমাধান করতে গেলে এই পার্টটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। 294 আছে, তো যদি উৎপাদকে ভাঙার চেষ্টা করি, 2 দিয়ে 2 1 কে 2, 4 2 8, 9 থেকে 8 গেলে 1 থেকে হাতে, 1 পিঠে 7, 1 পিঠে 4 14, 7 2 14, 7 দিয়ে দিলে 7 2 14, 7 1 7, 7 দিয়ে দিলে 3। আমাকে আনতে হবে 7 আনতে হবে। তাহলে 7 2 14, 3 7 21, 21 থেকে 14 বিয়োগ করলে 7 আসে। তাহলে আমরা লিখতে পারি x² প্লাস 21x মাইনাস 14x মাইনাস 294। ডান দিকে থাকছে 0, এখান থেকে x কমন নিলে x প্লাস 21 হচ্ছে, আর এখান থেকে 14 কমন নিলে x প্লাস 21 হচ্ছে, এটা সমান 0। তাহলে x প্লাস 21 দুই জায়গাতে আছে, কমন নেব, তাহলে থাকবে x মাইনাস 14, এটা সমান 0। তো প্রশ্নে ছিল যে 7 গুণিতক পরপর দুটি সংখ্যার বর্গের যোগফল। তাহলে 7 যেহেতু পরপর দুটি সংখ্যা 7 গুণিতক, তাহলে এখানে দেখো, এখানে আমরা এটা সমান 0 লিখতে পারি। অতএব x প্লাস 21 সমান 0। এখান থেকে বলতে পারি x সমান মাইনাস 21, অথবা x মাইনাস 14 এটা সমান 0, বা এখান থেকে লেখা যায় x সমান 14। তো এখানে আমরা এই ঋণাত্মক মানটা নেব না, অর্থাৎ এটা 0 লিখব। তাহলে x মাইনাস 14, x সমান 14। আর পরের সংখ্যাটা হচ্ছে x প্লাস 7 ছিল, 14 প্লাস 7 এটা সমান 21। অতএব সংখ্যা দুটি 14 ও 21, এই দুটো সংখ্যা। নেক্সট আছে সমাধান করো, এটা সমাধান করতে হবে।
তাহলে এখানে আছে a বাই এক্স মাইনাস ওয়ান প্লাস বি বাই bx মাইনাস ওয়ান সমান a প্লাস বি। তো এখানে আমি বি নিয়ে আসবো, a বাই এক্স মাইনাস ওয়ান মাইনাস বি প্লাস বি বাই bx মাইনাস ওয়ান মাইনাস এ। এটা এখানে লিখলাম, এটা এখানে লিখেছি, ডান দিকে শূন্য থাকছে। তাহলে এক্স মাইনাস ওয়ান আর নিচে এক, এর লসাগু এক্স মাইনাস ওয়ান, এক্স মাইনাস ওয়ান দিয়ে ভাগ করলে এক হচ্ছে, এক দিয়ে একে গুণ মাইনাস এক দিয়ে এক্স মাইনাস ওয়ানকে ভাগ করলে এক্স মাইনাস ওয়ান হয়, তার সাথে বি এর গুণ, তাহলে মাইনাস বি এবং এ এক্স, তাহলে মাইনাস এ বি এক্স মাইনাস এ প্লাস বি। ঠিক একই রকমভাবে এখানে বি এক্স মাইনাস ওয়ান ভাগ করলে এক পাই, এক দিয়ে বিকে গুণ বি মাইনাস এক দিয়ে bx মাইনাস এককে ভাগ করলে bx মাইনাস এক পাই, সেটা দিয়ে মাইনাস একে গুণ, তাহলে মাইনাস এ বিএক্স, তাহলে মাইনাস এ বিএক্স মাইনাস এ প্লাস এ এবং এক গুণ করলে এ হয়। তাহলে দেখো উপরে থাকছে এ প্লাস বি মাইনাস এ বিএক্স বাই এক্স মাইনাস ওয়ান, আর এখানে থাকছে এ প্লাস বি মাইনাস এ বিএক্স বাই বিএক্স মাইনাস ওয়ান, এটা সমান শূন্য। তাহলে দেখো উপরের পাটে অর্থাৎ লবে কি আছে, এ প্লাস বি মাইনাস এ বিএক্স, এটা আছে, এটা কমন নিলাম, কমন নিলে পড়ে থাকবে ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান প্লাস এখানে পড়ে থাকবে ওয়ান বাই বিএক্স মাইনাস ওয়ান, এটা সমান শূন্য। তাহলে অতএব বলতে পারি এ প্লাস বি মাইনাস এ বিএক্স এই পার্টটা শূন্য, বা এ প্লাস বি সমান এ বিএক্স, এখান থেকে বলা যায় এক্স সমান এ প্লাস বি বাই এ বি, আর ডান দিকের জন্য অথবা ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়ান বাই বিএক্স মাইনাস ওয়ান, এটা সমান শূন্য। তাহলে এখান থেকে লেখা যায় ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান সমান মাইনাস ওয়ান বাই বিএক্স মাইনাস ওয়ান। এবার করবো বজ্রগুণ, বজ্রগুণ করলে এক্স মাইনাস ওয়ান দিয়ে এই এককে গুণ, তাহলে এক্স মাইনাস ওয়ান সমান বিএক্স মাইনাস ওয়ান দিয়ে এককে গুণ, তার আগে মাইনাস আছে, তাহলে মাইনাস বিএক্স মাইনাসে মাইনাসে প্লাস এক। এবার এক্স যুক্ত পদগুলোকে বাঁদিকে রাখবো, এ এক্স প্লাস বিএক্স সমান ডান দিকে এক থাকছে, আর এই এক গিয়ে প্লাস এক হয়ে যাচ্ছে। তো এক্স কমন নিলে এ প্লাস বি, এটা সমান এক একে দুই, বা এক্স সমান দুই বাই এ প্লাস বি। তাহলে এক্সের মান এটা পেলাম, এক্সের মান এটা পেলাম, তাহলে লিখব অতএব নির্ণয় সমাধান এক্স সমান এ প্লাস বি বাই এ বি কমা টু বাই এ প্লাস বি। তাহলে এটা সমাধান হয়ে গেল। এরপরে এ প্লাস বি সমানুপাতি রুট এ বি হলে আমাকে এটা দেখাতে হবে, 7-1। তাহলে 7-1 আছে এ প্লাস বি সমানুপাতি রুট এ বি। তাহলে এখান থেকে আমরা সমানুপাতি চিহ্ন তুলে সমান চিহ্ন আনার জন্য কে ব্যবহার করতে হবে, কে রুট এ বি, কে সমান লিখতে হবে ভেদধ্রুবক বা এ প্লাস বি রুট এ বি দিয়ে ভাগ করছি, ডান দিকটাকেও তাই, কে ইন্টু রুট এ বি দিয়ে ভাগ করলাম, রুট এ বি কেটে যাচ্ছে, তাহলে পাচ্ছি এ প্লাস বি বাই রুট এ বি সমান কে বাই ওয়ান। এবার আমাকে আনতে হবে, এখানে একটা 2 আনতে হবে, তাহলে লিখব এ প্লাস বি বাই টু রুট এ বি, অর্থাৎ নিচে আমি 2 দিয়ে ভাগ করেছি, তাহলে ডান দিকটাকেও তাই এখানে 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে এখানেও 2 দিয়ে ভাগ করে দিলাম। এবার কি আসছে দেখো, এবার আসছে আমি যোগভাগ প্রক্রিয়া করব, তাহলে এটা কে বাই টু হয়ে গেল। যোগভাগ প্রক্রিয়া করলে ওপর পার্ট প্লাস নিচের পার্ট, অর্থাৎ এ প্লাস বি প্লাস টু রুট এ বি বাই এ প্লাস বি মাইনাস টু রুট এ বি, এদিকে হচ্ছে কে প্লাস টু বাই কে মাইনাস টু।
তাহলে এই যে পদ্ধতি করলাম একে বলে যোগভাগ প্রক্রিয়া। যোগভাগ প্রক্রিয়া করে পাই। তো সাজিয়ে যদি লিখি এ প্লাস 2 রুট এ বি প্লাস বি, আর নিচের পার্টটা হবে এ মাইনাস 2 রুট এ বি প্লাস বি, ডান দিকে থাকছে কে প্লাস 1 বাই কে মাইনাস কে প্লাস 2 বাই কে মাইনাস 2, এটা থাকছে। এখন দেখো আমরা এ লিখতে পারি রুট এ তার হোল স্কোয়ার প্লাস 2 রুট এ রুট বি প্লাস রুট বি তার হোল স্কোয়ার, এভাবে লিখতে পারি। আমি চাইছি এটাকে এ প্লাস বি হোল স্কোয়ার আকারে সাজাতে, আর নিচের পার্টটাকে এ মাইনাস বি হোল স্কোয়ার আকারে সাজাতে। এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর যদি এ মাইনাস বি হোল স্কোয়ার হয় সেটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা আসছে। তো এখানে দেখো এখানে বাই দিলাম, রুট এ তার হোল স্কোয়ার করলে এ হলো মাইনাস 2 রুট এ ইন্টু রুট বি প্লাস বি আছে তাহলে রুট বি তার হোল স্কোয়ার, ডান দিকে থাকছে কে প্লাস 2 বাই কে মাইনাস 2। তাহলে দেখো রুট এ সমান এ রুট বি সমান বি ভাবলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এটা অ্যাকচুয়ালি এ প্লাস বি হোল স্কোয়ার, যেখানে এ সমান রুট এ বি সমান রুট বি, আর নিচের পার্টটা অ্যাকচুয়ালি এ মাইনাস বি হোল স্কোয়ার, যেখানে এ সমান রুট এ আর বি সমান রুট বি, তাহলে কে প্লাস 2 বাই কে মাইনাস 2। এখন বাম পক্ষ এবং ডান পক্ষ উভয় পক্ষকে যদি বর্গমূল করি তাহলে হবে রুট এ প্লাস রুট বি বাই রুট এ মাইনাস রুট বি সমান রুট অফ কে প্লাস 2 বাই কে মাইনাস 2। তো আমাকে এটা সমানুপাতে এটা প্রমাণ করতে হবে। তো আমরা জানি যে কে একটা ধ্রুবক সংখ্যা, তাহলে এটা সমান ধ্রুবক। তাহলে কি পেলাম? তাহলে পেলাম দেখো, অতএব রুট এ প্লাস রুট বি এটা সমান ধ্রুবক ইন্টু রুট এ মাইনাস রুট বি পেয়েছি, তাহলে এখান থেকে বলতে পারি রুট এ প্লাস রুট বি সমানুপাতি রুট এ মাইনাস রুট বি, তাহলে এখানে লিখব প্রমাণিত। এরপরে আছে 7-2। আচ্ছা 7-2তে আছে এক্স সমান এটা দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1, এটা এর মান বের করতে হবে। তাহলে এখানে এক্স সমান স্কোয়ার রুট অফ রুট 5 প্লাস 1 বাই রুট 5 মাইনাস 1, এটা দেওয়া আছে। তো এর ভিতরের পার্টটা যদি করণী নিরসন করি, ভেতরের পার্টটা, তাহলে এখানে দাঁড়ায় রুট 5 প্লাস 1 বাই রুট 5 মাইনাস 1, উপর নিচে রুট 5 প্লাস 1 দিয়ে গুণ করব, তাহলে পাবো রুট, এটা রুট 5 প্লাস 1 দুটো আছে, তাহলে রুট 5 প্লাস 1 দুটো গুণ করলে এটা স্কোয়ার হবে, আর নিচে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র ব্যবহার করে আমরা লিখতে পারবো রুট 5 হোল স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার। তাহলে অ্যাকচুয়ালি পেলাম রুট 5 প্লাস 1 তার হোল স্কোয়ার, আর নিচে পেলাম 5 মাইনাস 1 সমান রুট অফ রুট 5 প্লাস 1 তার হোল স্কোয়ার, আর নিচে 4, তো রুট 5 প্লাস 1 তার হোল স্কোয়ার রুট 5 প্লাস 1 হবে, আর 4-এর বর্গমূল এখানে 2 হবে। বা তাহলে এবার কি পেলাম, এক্স সমান এটা পেয়েছি, আর বজ্র গুণ করবো, তাহলে 2x সমান রুট 5 প্লাস 1 পেলাম, বা 2x মাইনাস 1 ইজ ইকুয়াল টু রুট 5। এবার উভয় পক্ষকে যদি বর্গ করি 2x মাইনাস 1 তার হোল স্কোয়ার সমান রুট 5 তার হোল স্কোয়ার, বা এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, আর রুট 5 হোল স্কোয়ার করে এটা 5 হচ্ছে, তাহলে এখানে এ সমান 2x বি সমান 1, তাহলে পেলাম 4x স্কোয়ার মাইনাস 2 দুগুণ 4, 4 1 4, 4x প্লাস 1 এটা সমান 5 পেলাম, বা 4x স্কোয়ার মাইনাস 4x প্লাস 1, 5টাকে সমান চিহ্নের বাদিকে রাখছি, মাইনাস 5 এটা সমান 0, বা এখানে পাবো 4x স্কোয়ার মাইনাস 4x বিয়োগ করলে মাইনাস 4
সমান 0। এখান থেকে যদি 4 কমন নিই তাহলে পাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 1, এটা সমান 0। আর এখান থেকে বলা যাবে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 1, এটা সমান 0/4, অর্থাৎ এটা সমান 0। তাহলে অতএব এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 1 এর মান সমান 0। আটের এক দেখে আছে এক্স সমান সি ওয়াই প্লাস বিজেড, ওয়াই সমান এ জেড প্লাস সি এক্স, জেড সমান বি এক্স প্লাস এ ওয়াই হয়, তবে প্রমাণ করো এক্স স্কোয়ার বাই 1 মাইনাস স্কোয়ার সমান ওয়াই স্কোয়ার বাই 1 মাইনাস বি স্কোয়ার সমান জেড স্কোয়ার বাই 1 মাইনাস সি স্কোয়ার। আটের এক, তো এখানে আছে এক্স সমান সি ওয়াই প্লাস বিজেড, ওয়াই সমান এজেড প্লাস সি এক্স, আর জেড সমান বি এক্স প্লাস এ ওয়াই, এটা আছে। তাহলে এখানে এক্স সমান সি ওয়াই প্লাস বিজেড আছে, এবার এই ওয়াইয়ের জায়গাতে ওয়াইয়ের মানটা বসিয়ে দেব, তাহলে পাবো এক্স সমান সি ইন্টু ওয়াইয়ের মান এজেড প্লাস সি এক্স প্লাস এখানে আছে বিজেড। তো এখানে পাচ্ছি এক্স সমান সি এ জেড প্লাস সি আসছে সি স্কোয়ার এক্স প্লাস বিজেড। বিজেড এখানে সিও আছে, তাহলে বি সি জেড। তো এখান থেকে যে সি স্কোয়ার এক্স আছে যদি বাদিকে নিয়ে আসি, এক্স মাইনাস সি স্কোয়ার এক্স সমান এখানে আছে বিসি জেড আর মাইনাস না প্লাস সি এ জেড। এখান থেকে এক্স কমন নিলে পাই 1 মাইনাস সি স্কোয়ার, আর এখান থেকে সি জেড কমন নিতে হবে, সি জেড কমন নিলে বি প্লাস এ অর্থাৎ এ প্লাস বি। এসি সি স্কোয়ার বিসি জেড। তো আচ্ছা এখানে সিটা হবে না, তাহলে সিটা না হলে এটা এক্স মাইনাস সি স্কোয়ার এক্স হলো সমান বি, আচ্ছা বিজেড, এটা বিজেড মাইনাস সি এ জেড, তাহলে এখান থেকে কমন নেবো জেড, কমন নিলে এটা বিসি, এখান থেকে জেড কমন নিলে থাকবে বি প্লাস সি এ, তাহলে এখন পাই এক্স বাই জেড সমান বি প্লাস সি এ বাই 1 মাইনাস সি স্কোয়ার। তাহলে এটা পেলাম, এটা দেবো 1 নম্বর সমীকরণ। তাহলে এটা পেলাম এক্স বাই জেড, আর এখান থেকে আবার একটা এক্স বাই জেড বের করার চেষ্টা করব। তাহলে এখানে লিখব, এবার লিখব জেড সমান বিএক্স প্লাস এ ওয়াই। এখন ওয়াইয়ের মানটা আমি এখানে বসাবো, তাহলে জেড সমান বিএক্স প্লাস এ, ওয়াইয়ের মান এ জেড প্লাস সি এক্স, এ জেড প্লাস সি এক্স বা জেড সমান বিএক্স প্লাস এ স্কোয়ার জেড প্লাস এ প্লাস সি এ এক্স। তাহলে জেড সমান পেলাম জেড, আচ্ছা এখানে জেড আছে মাইনাস এ স্কোয়ার জেড দিয়ে দিই, এটা সমান বি এক্স প্লাস সি এ এক্স। এখন এখান থেকে যদি জেড কমন নিই তাহলে পাচ্ছি 1 মাইনাস এ স্কোয়ার, আর এখান থেকে যদি এক্স কমন নিই তাহলে পাচ্ছি বি প্লাস
বি প্লাস সি এ। এখন এক্স বাই জেড, এক্স বাই জেড, এটা সমান 1 মাইনাস এ স্কোয়ার বাই বি প্লাস সি এ, এটা হলো। এখন এই দুটো গুণ করি। এখন 1 ইন্টু 2, 1 ও 2 নম্বর সমীকরণ গুণ করব। গুণ করলে এখানে পাচ্ছি এক্স বাই জেড, আর এখানে পাচ্ছি এক্স বাই জেড, এখানে পাচ্ছি বি প্লাস সি এ বাই 1 মাইনাস সি স্কোয়ার, আর এখানে পাচ্ছি 1 মাইনাস এ স্কোয়ার বাই বি প্লাস সি এ। কেটে দিলাম বি প্লাস সি এ, বি প্লাস সি এ, তাহলে এখানে হলো 1 মাইনাস এ স্কোয়ার বাই 1 মাইনাস সি স্কোয়ার। তাহলে পেলাম এক্স স্কোয়ার বাই জেড স্কোয়ার সমান 1 মাইনাস এ স্কোয়ার বাই 1 মাইনাস সি স্কোয়ার। বা এখানে দেখো, এখানে আমাদের প্রমাণ করতে হবে এক্স স্কোয়ার উপরে 1 মাইনাস এ স্কোয়ার নিচে। তাহলে এখানে এক্স স্কোয়ার এর নিচে 1 মাইনাস এ স্কোয়ার নিয়ে আসবো, এবং 1 মাইনাস সি স্কোয়ার এর উপরে জেড স্কোয়ার নিয়ে যাবো। তাহলে এক্স স্কোয়ার বাই 1 মাইনাস এ স্কোয়ার সমান জেড স্কোয়ার বাই 1 মাইনাস সি স্কোয়ার। তাহলে এটা হলো 3 নম্বর সমীকরণ। আচ্ছা, এবার আমি কি করলাম, আমি এটা এক্স বাই জেড অর্থাৎ এক্স স্কোয়ার আর জেড স্কোয়ার পেলাম। এবার আমি পরেরটা নেব, অর্থাৎ এটা ওয়াই সমান লেখা আছে, ওয়াই সমান আছে এ জেড প্লাস সি এক্স। এখন দেখো, এখন এখানে আমি সি স্কোয়ার এনেছিলাম, এখানে এ স্কোয়ার এনেছিলাম, কিন্তু আমি এখানে কি করব, এখানে এবার বি স্কোয়ার নিয়ে আসার চেষ্টা করব, কিন্তু এটা দিয়ে হবে না। আমাকে এটাই লিখতে হবে যে এক্স সমান সিওয়াই প্লাস বিজেড, এক্স সমান সিওয়াই প্লাস বিজেড। তাহলে বা এক্স সমান সিওয়াই, এখন আমি বি স্কোয়ার নিয়ে আনার চেষ্টা করব। তাহলে এই জেডের মানটা এখানে বসাবো। জেডের মানটা বসালে কি হবে দেখা যাক। এখানে হবে প্লাস বি ইন্টু জেডের মান আছে বি এক্স প্লাস এ ওয়াই বা এক্স সমান সিওয়াই প্লাস বি এবং বি স্কোয়ার এক্স প্লাস এ বি ওয়াই। নেক্সট এখানে লিখব এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এক্স সমান সি ওয়াই প্লাস এ বি ওয়াই। এক্স কমন নিলে, না এখানে এক্স স্কোয়ার না, এক্স কমন নিলে 1 মাইনাস বি স্কোয়ার সমান এখান থেকে ওয়াই কমন নিলে সি প্লাস এ বি। তো এক্স বাই ওয়াই এটা সমান সি প্লাস এ বি বাই 1 মাইনাস বি স্কোয়ার। তাহলে এখানে এক্স বাই ওয়াই এনেছি, এখানেও তাই এক্স বাই ওয়াই আনতে হবে। তো এখানে ছিল কি, এখানে ছিল ওয়াই সমান এ জেড, ওয়াই সমান এ জেড প্লাস সি এক্স। তো এজেড প্লাস সি এক্স, এখন জেডের মান এটা আছে বিএক্স প্লাস এ ওয়াই, এখানে বসিয়ে দেবো। ওয়াই সমান এ জেডের মান হচ্ছে বিএক্স প্লাস এ ওয়াই প্লাস সি এক্স, বা ওয়াই সমান এ বি এক্স প্লাস এ স্কোয়ার ওয়াই প্লাস সি এক্স, বা ওয়াই সমান, আচ্ছা ওয়াই এ এক্সটাকে বাদিকে নিয়ে এলাম, তাহলে মাইনাস এ স্কোয়ার ওয়াই সমান সি এক্স প্লাস এ বি এক্স, এটা লিখলাম। এখন এখান থেকে ওয়াই কমন নেব, তাহলে 1 মাইনাস এ স্কোয়ার হবে, আর এখান থেকে এক্স কমন নেব, তাহলে সি প্লাস এ বি হবে। তাহলে এখান থেকে পাই এক্স বাই ওয়াই,
এক্সের নিচে ওয়াই নিয়ে এলাম, তাহলে আমরা 1 মাইনাস এ স্কোয়ার, তার নিচে রাখবো সি প্লাস এবি রাখবো। এখন এটা গুণ করি, গুণ করলে অতএব এক্স বাই ওয়াই ইন্টু এক্স বাই ওয়াই সমান সি, এটা সি প্লাস এবি বাই 1 মাইনাস বি স্কোয়ার ইন্টু দিস 1 মাইনাস এ স্কোয়ার বাই সি প্লাস এবি। তাহলে পাচ্ছি বা এক্স গুণ করলে এক্স স্কোয়ার, ওয়াই গুণ করলে ওয়াই স্কোয়ার সমান, এটাকে কেটে দিলাম 1 মাইনাস এ স্কোয়ার বাই 1 মাইনাস বি স্কোয়ার। এখান থেকে এক্স স্কোয়ারের নিচে এটা আসবে, এর উপরে ওয়াই স্কোয়ার যাবে, তাহলে এক্স স্কোয়ার বাই 1 মাইনাস এ স্কোয়ার সমান ওয়াই স্কোয়ার বাই 1 মাইনাস বি স্কোয়ার। তাহলে এটা নাম দিলাম 4 নম্বর সমীকরণ। তো 3 নম্বর সমীকরণে দেখে নাও কি আছে, এক্স স্কোয়ার বাই 1 মাইনাস এ স্কোয়ার সমান জেড স্কোয়ার বাই 1 মাইনাস সি স্কোয়ার, আর এখানে আছে সেম জিনিস, এক্স স্কোয়ার বাই 1 মাইনাস সি স্কোয়ার সমান ওয়াই স্কোয়ার বাই 1 মাইনাস বি স্কোয়ার। তাহলে 3 ও 4 নম্বর সমীকরণ তুলনা করব, 3 ও 4 নম্বর সমীকরণ তুলনা করে পাই সমীকরণ তুলনা করে পাই 3 নম্বর সমীকরণ, ওখানে আছে এক্স স্কোয়ার বাই 1 মাইনাস এ স্কোয়ার সমান, আচ্ছা এটা সমান এটা ওয়াই স্কোয়ার বাই 1 মাইনাস বি স্কোয়ার, আর এটা সমান আবার এটাও জেড স্কোয়ার বাই 1 মাইনাস সি স্কোয়ার। এটাই প্রমাণ করা ছিল, লিখব প্রমাণিত। আচ্ছা 8-এর 2 দাগে আছে প্রদত্ত এ কিউব প্লাস 3ab স্কোয়ার বাই বি কিউব প্লাস 3a স্কোয়ার বি সমান 63 বাই 62, তাহলে a টু বি এর মান নির্ণয় করো। 8-এর 2 এখানে আছে এ কিউব প্লাস 3ab স্কোয়ার বাই বি কিউব প্লাস 3a স্কোয়ার বি, এটা সমান আছে 63 বাই 62। তো যদি যোগভাগ প্রক্রিয়া করি, ওপর পার্ট প্লাস নিচের পার্ট, তারপরে বাই দিয়ে ওপর পার্ট মাইনাস নিচের পার্ট, তাহলে অর্থাৎ ওপর পার্ট হলো প্লাস নিচের পার্টটা অর্থাৎ বি কিউব প্লাস 3a স্কোয়ার বি বাই দিয়ে দিস মাইনাস দিস অর্থাৎ এ কিউব প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব মাইনাস 3a স্কোয়ার বি, আর ডান দিকে হবে 63 প্লাস 62 বাই 63 মাইনাস 62। এখানে কি করলাম, যোগভাগ প্রক্রিয়া করলাম, যোগভাগ প্রক্রিয়া করে পাই তাহলে এখানে পেলাম, সাজিয়ে লিখলে এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব, আর নিচে এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব সমান 5 12, অর্থাৎ এটা হলো 125, আর নিচে হচ্ছে 125 বাই 1। তো দেখো এটা অ্যাকচুয়ালি এ প্লাস বি হোল কিউবের সূত্র, তাহলে এখানে লিখতে পারবো এ প্লাস বি হোল কিউব, আর নিচে এ মাইনাস বি হোল কিউবের সূত্র এ মাইনাস বি হোল কিউব সমান 125, বা উভয় দিকে ঘনমূল করলে আমরা পাই এ প্লাস বি বাই এ মাইনাস বি, এটা সমান 125। আচ্ছা 125কে আমরা 5-এর কিউব লিখতে পারি, তার 1/3, অর্থাৎ কী করলাম, ঘনমূল করলাম, 5 5 কেটে এই 3 3 কেটে দিলাম, কেটে দিলে আমরা পাবো এ প্লাস বি বাই এ মাইনাস বি, এটা সমান আছে 5 বা 5/1 বলতে পারি। এরপরে আবার যোগভাগ প্রক্রিয়া করব, তাহলে উপর পার্ট প্লাস নিচের পার্ট এ প্লাস বি প্লাস
এ মাইনাস বি, আর এ প্লাস বি মাইনাস এ মাইনাস মাইনাসে প্লাস বি, দিস প্লাস দিস এখানে, আর এটা মাইনাস এটা এখানে লিখেছি এই মাইনাসের জন্য, এই যে মাইনাস দিলাম এর জন্য মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, সমান 5 প্লাস 1/5 মাইনাস 1। আবার যোগবিয়োগ প্রক্রিয়া করলাম, তোমরা অবশ্যই লিখবে এখানে। তো বা বি বি কেটে দিলাম আর এ কেটে দিলাম, তাহলে 2a/2b এটা সমান 6/4, 3-2, 2 কেটে দিলাম, বা a/b সমান 3/2, বা a/b সমান 3:2। 9-এর এক দাগে আছে বৃত্তের একই চাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ প্রমাণ করো। এটা তোমাদের বইতে 123 পৃষ্ঠা, উপপাদ্য নাম্বার 34, এটা বই থেকে করে নেবে। আর 9-এর 2 দাগে আছে একটি সমকোণী ত্রিভুজের সমকোণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব অঙ্কন করলে যে দুটি ত্রিভুজ উৎপন্ন হয় তাদের প্রত্যেকটি মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ এবং তারা নিজেরাও পরস্পর সদৃশ প্রমাণ করো। এটা উপপাদ্য নাম্বার 48 এবং তোমাদের বইতে পেজ নাম্বার 255। যেহেতু বইতেই করা আছে সুতরাং আমি পুনরায় করে সময় নষ্ট করছি না, তোমরা এই দুটো বই থেকে করে নেবে। আচ্ছা, এরপরে 10-এর 1 আছে প্রমাণ করো যে অর্ধবৃত্তাংশস্থ অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশস্থ কোণ সূক্ষ্ম কোণ, এটা প্রমাণ করতে হবে। 10-এর 1, তাহলে আমাকে প্রমাণ করতে হবে যে অর্ধবৃত্তাংশ অপেক্ষা প্রমাণ করা যে অর্ধবৃত্তাংশস্থ অপেক্ষা বৃহত্তম বৃত্তাংশস্থ কোণ সূক্ষ্ম কোণ। তো একটা ছবি এঁকে দিলাম, প্রথমে একটা বৃত্ত আঁকবো। এবার আচ্ছা, বৃত্তাংশ কাকে বলে সেটা আগে বুঝে নিতে হবে। তো বৃত্তাংশ বলতে আমরা এই যে টোটাল বৃত্তটা এঁকেছি, যদি মনে করো এখান থেকে একটা রেখা দিয়ে ভাগ করলাম, তাহলে দুটো বৃত্তাংশ পেলাম, একটা ওপর পার্ট আর একটা নিচের পার্ট। তাহলে দুটো পার্টকেই আলাদা করে বৃত্তাংশ বা কর্ড বলা হয়। তো আমি যখন মাঝখান দিয়ে একটা রেখা টানছি তাহলে কিন্তু এখানে আমি দুটো বৃত্তাংশ পেলাম, একটা ওপর দিকে একটা নিচের দিকে। যদি এই রেখাটা মাঝখান দিয়ে না টানি, মনে করো এরকম জায়গা দিয়ে টানলাম, তো ওপরের যে ছোট অংশটা এটা ছোট একটা বৃত্তাংশ, আর নিচের টোটালটা আর একটা বৃত্তাংশ। তো এখানে প্রশ্ন যে অর্ধবৃত্তাংশ অপেক্ষা বৃহত্তম অর্ধবৃত্তাংশস্থ অপেক্ষা, তাহলে এটা উপর পাটটা অর্ধবৃত্ত, তাহলে বৃত্তাংশস্থ কোণ হলো এটা, এটা হলো অর্ধবৃত্তাংশস্থ কোণ বা অর্ধবৃত্তস্থ কোণ। এটা আমরা জানি 90 ডিগ্রি হয়, এটা 90 ডিগ্রি। তাহলে এর চেয়ে বৃহত্তম যদি বৃত্তাংশ নেওয়া হয় তাহলে অর্ধবৃত্তাংশ অপেক্ষা বৃহত্তম বৃত্তাংশস্থ কোণ সূক্ষ্ম কোণ। এর চেয়ে বৃহত্তম মানে আমি এবি ধরেছিলাম এবং এখানে একটা পি বিন্দু, তাহলে এই যে বৃত্তাংশটা, এবার একটু বৃত্তাংশটা বড় করে নিলাম, অর্থাৎ এ আর বি এখানে না রেখে আমি এই পর্যন্ত চলে এলাম, এটার নাম দিলাম এক্স, এখানে নাম দিলাম ওয়াই। এখন যে কোণ উৎপন্ন করছে এটা এখানে নেই, এখানে নিলেও হতো, বাট আমি কেন্দ্রটা এই রেখার ভেতরে রাখতে চাইছি, না রাখলে অসুবিধা নেই। তো এখানে আর একটা এখানে টেনে দেবো। এখন দেখো, এখন আগে এই কোণটা 90 ডিগ্রি ছিল, এখন কিন্তু কোণটা ছোট হয়ে গেল, অর্থাৎ অর্ধবৃত্তাংশ অপেক্ষা ছোট, মানে এখন বৃত্তাংশ কিন্তু এই এত বড় বৃত্তাংশ। আগে বৃত্তাংশ ছিল এই অর্ধেক বৃত্তাংশ, এখন হয়েছে এই এক্স থেকে শুরু করে এক্স এ পি বি ওয়াই এই পর্যন্ত। তাহলে যখন বৃত্তাংশ বড় হলো, এখন এই কোণটা দেখো 90 ডিগ্রি অপেক্ষা ছোট হয়ে গেছে, তাহলে এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে যে তথ্যগুলো দেওয়া আছে সেগুলো প্রথমে লিখে নিতে হবে। তাহলে প্রদত্ত, তাহলে এখানে নাম দিলাম ও, তাহলে লিখবো ও কেন্দ্রীয় একটি বৃত্ত, ও কেন্দ্রীয় বৃত্তের এপিবি আচ্ছা, এটা এই চিহ্নটা না দিলেও চলবে, এপিবি একটি অর্ধবৃত্তাংশ
এবং কোণ এপিবি এটা সমান 90 ডিগ্রি, এটা আমরা জানি। এক্স এ পি বি ওয়াই একটি অর্ধবৃত্তাংশ অপেক্ষা বৃহত্তম বৃত্তাংশ। আচ্ছা, তাহলে এখন কি প্রমাণ করতে হবে সেটা লিখি, প্রামাণ্য। প্রমাণ করতে হবে অর্ধবৃত্তাংশ অপেক্ষা বৃহত্তম বৃত্তাংশস্থ কোণ সূক্ষ্মকোণ। অর্থাৎ XPY কোণ XPY একটি সূক্ষ্মকোণ, এটা প্রমাণ করতে হবে। তো এখানে এই ছবি দিয়ে প্রমাণ করা যাবে, সেই জন্য আমরা এখানে প্রমাণ লিখব। তাহলে প্রমাণে প্রথমেই ধরে নিলাম যে XP এবং YP এবি ব্যাসকে M ও N বিন্দুতে ছেদ করেছে। তাহলে XP ও YP সরলরেখা এবি ব্যাসকে M ও N বিন্দুতে ছেদ করেছে। সুতরাং এই যে কোণটা MPN, অতএব কোণ MPN এটা ইজ লেস, এটা ছোট এই APB কোণের চেয়ে, লেস দেন কোণ APB এই কোণের চেয়ে ছোট। তাহলে আবার কোণ APB একটি অর্ধবৃত্তস্থ কোণ, সুতরাং এর মান এর মান 90 ডিগ্রি। তাহলে অতএব কোণ MPN এর মান 90 ডিগ্রি অপেক্ষা ছোট। সুতরাং কোণ MPN একটি সূক্ষ্মকোণ। আচ্ছা, MPN একটা সূক্ষ্মকোণ, আবার MPN কোণ এবং XPY কোণ একই কোণকে বোঝায়। আবার কোণ MPN সমান কোণ XPY, অতএব কোণ XPY একটি সূক্ষ্মকোণ। এটাই প্রমাণ করা ছিল, তাহলে লিখব প্রমাণিত। তো 10-এর 2 দাগে আছে ও কেন্দ্রীয় বৃত্তে AM
ও এম এ এন দুটি জ্যা এর মধ্যবিন্দু যথাক্রমে পি ও কিউ। প্রমাণ করো ও পি এ কিউ বিন্দু চারটি সমবৃত্তস্থ। 10-2। তো প্রথমে একটা এখানে বৃত্ত এঁকে নেব। যে জ্যা দুটোর কথা বলা আছে, জ্যা দুটো একই বিন্দু থেকে শুরু, অর্থাৎ এই বিন্দু থেকে শুরু। তাহলে এটা বৃত্তের কেন্দ্র ও, মনে করলাম এই বিন্দুটা এ, এই বিন্দুটা এ, তাহলে একটা হচ্ছে এ এম, এটা এম, আর আরেকটা যা এ এন, আরেকটা যা এখানে এই যে এ এন নিলাম, এম এন, এটা ও বৃত্তের কেন্দ্র ও। এখন এর মধ্যবিন্দু পি ও কিউ, এর মধ্যবিন্দু পি আর এর মধ্যবিন্দু কিউ। তো এখন বলতে হবে যে ওপি এ কিউ, ওপি এ কিউ, এই যে বিন্দু চারটি পেলাম, এই বিন্দু চারটি সমবৃত্তস্থ। এটা প্রমাণ করতে হবে, অর্থাৎ আমাকে প্রমাণ করতে হবে ওপি এ কিউ একটা বৃত্তস্থ চতুর্ভুজ। তাহলে প্রদত্ত ও কেন্দ্রীয় বৃত্তের, আচ্ছা এখানে কি করব দেখে নাও। এই জ্যায়ের উপর এটা এই জ্যায়ের মধ্যবিন্দু এটা, তাহলে আমরা বলতে পারি যে ওপিটা এম এর উপরে লম্ব। এই জ্যায়ের মধ্যবিন্দু কিউ, তাহলে আমরা বলতে পারি ও কিউটা এর উপরে লম্ব। তাহলে এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি। আবার একটা চতুর্ভুজের চারটি কোণ মিলে 360 ডিগ্রি হয়, তাহলে 90 90 180, আর বাকি 360 থেকে 180 বিয়োগ করলে আর থাকে 180। তাহলে এ এবং ও কোণ মিলে 180। তাহলে এই যে চতুর্ভুজটা দেখতে পাচ্ছি, এর বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক, অর্থাৎ এটি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। তাই আমরা বলতে পারবো ওপি এ কিউ এই বিন্দুগুলি সমবৃত্তস্থ। তাহলে এটাকে আমাকে প্রথম বৃত্তস্থ চতুর্ভুজ প্রমাণ করতে হবে। তাহলে লিখবো ও কেন্দ্রীয় বৃত্তের এ এম ও এ এন জ্যায়ের মধ্যবিন্দু পি ও কিউ প্রামাণ্য। তাহলে প্রমাণ করতে হবে কি? প্রমাণ করতে হবে ও পি এ কিউ বিন্দুগুলি সমবৃত্তস্থ। অর্থাৎ প্রমাণ করলেই হবে যে এটা একটা বৃত্তস্থ চতুর্ভুজ। অর্থাৎ প্রমাণ করলেই হবে যে ও পি এ কিউ একটি বৃত্তস্থ চতুর্ভুজ। তাহলে এটা প্রমাণ করলেই কিন্তু হবে যে এটা একটা বৃত্তস্থ চতুর্ভুজ। তাহলে এই ছবি দিয়ে প্রমাণ হয়ে যাবে। তো আচ্ছা, আমি যেটা করেছি, এগুলো যোগ করার কথা বলা ছিল না প্রশ্নে, তাহলে আমি এগুলো যোগ করেছি। তাহলে অঙ্কনের মধ্যে এটা লিখতে হবে। অঙ্কন হলো ও পি, তারপরে ওপি আর ও কিউ পরস্পর যুক্ত করা হলো। এরপরে প্রমাণ। তাহলে প্রমাণের প্রথমেই বলবো যে এ এম জ্যা এর মধ্যবিন্দু এম জ্যা এর মধ্যবিন্দু পি, অতএব ওপি লম্ব এ এম। ঠিক আছে, এখান থেকে বলা যায় অতএব কোণ ওপিএ এটা সমান 90 ডিগ্রি। আবার এ এন জ্যায়ের মধ্যবিন্দু কিউ, এ এন জ্যায়ের মধ্যবিন্দু কিউ। তাহলে অতএব আমরা বলতে পারি যে ও কিউটা
এই যে এন এর উপরে লম্ব, তাহলে এখান থেকে আমরা এই কোণটার মান পাবো। অতএব কোণ ও কিউ এ এটা সমান 90 ডিগ্রি। তাহলে এই যে চতুর্ভুজটা পেলাম ওপি এ কিউ চতুর্ভুজের কোণ ওপিএ প্লাস কোণ ও কিউ এ সমান 90 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি সমান 180 ডিগ্রি। অতএব এই দুটো কোণ এর নাম পিও কিউ ও পি এ কিউ পিও কিউ প্লাস পি এ কিউ সমান ত্রিভুজের চতুর্ভুজের 4টি কোণ মিলে 360 ডিগ্রি, তার থেকে এই 180 ডিগ্রি বিয়োগ করলাম, তাহলে এর মানও পেলাম 180 ডিগ্রি। তাহলে কি হলো? তাহলে হলো যে এই দুটো কোণ মিলে 180 ডিগ্রি অর্থাৎ পরস্পর সম্পূরক, এই দুটো কোণ মিলে 180 ডিগ্রি অর্থাৎ পরস্পর সম্পূরক। তাহলে কি হলো? এই ওপি এ কিউ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। অতএব ওপি এ কিউ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। সুতরাং ও পি এ কিউ একটি বৃত্তস্থ চতুর্ভুজ। তাহলে এটাই প্রমাণ করা ছিল, এখানে লিখব প্রমাণিত। এরপরে আছে একে দেখে 2.5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট কোনো বৃত্তের কেন্দ্র থেকে 6.5 সেমি দূরে অবস্থিত কোনো একটি বিন্দু থেকে ওই বৃত্তের দুটি স্পর্শক অঙ্কন করো, কেবল অঙ্কন চিহ্ন দিতে হবে। তাহলে 2.5 এবং 6.5 সেন্টিমিটার মাপের দুটো সরল রেখাংশ নিয়ে নিতে হবে। একটা 2.5 মাপের 5 সেন্টিমিটার মাপের, আর একটা 6.5 সেন্টিমিটার মাপের। এই 2 এটা 0.5 এই পর্যন্ত, আর একটা হচ্ছে 6.5 অর্থাৎ এই পর্যন্ত। তাহলে সরল রেখাংশ নিয়ে নিলাম 2.5 সেমি, 6.5 সেমি। এরপরে কি করতে হবে? এরপরে 6.5 অপেক্ষা বড় মাপের একটা সরল রেখা নিয়ে নিতে হবে। নিয়ে আমি এখানে নাম দিলাম পি, এখানে নাম দিলাম এক্স। এবার 2.5 বৃত্তের ব্যাসার্ধ বলা আছে, তাহলে এই ব্যাসার্ধে সমান করে এখানে একটা বৃত্ত আঁকতে হবে পি বিন্দুতে। তো তাহলে বৃত্ত আঁকা হয়ে গেল। এখন এর থেকে 6.5 সেন্টিমিটার দূরে একটা বিন্দু থেকে এই বৃত্তের উপরে একটা স্পর্শক আঁকতে হবে। তাহলে এই দূরে বিন্দুটা নিয়ে নিলাম, এটা হলো এ বিন্দু। এরপরে এপি এখানে এপির লম্ব সমদ্বিখণ্ডক আঁকতে হবে বা মধ্যবিন্দু বের করতে হবে। তাহলে কী করবো? এর অর্ধেকের বেশি মাপ নেব, নিয়ে ওপর নিচে বৃত্তচাপ আঁকতে হবে একটা করে। একইভাবে এ বিন্দুতে কম্পাস বসিয়ে এই ওপর নিচে বৃত্তচাপ এঁকে দিলাম। তো ছেদবিন্দু দুটি যোগ করলে আমরা যে সরলরেখা পাবো সেটা হলো এই এপি সরলরেখার লম্ব সমদ্বিখণ্ডক। তো এটা নাম দিলাম বি, এটা সি, এখানে ডি নাম দিলাম। এখন ডি বিন্দুতে কম্পাস বসিয়ে ডি থেকে পি পর্যন্ত ব্যাসার্ধ নিয়ে, ডি থেকে পি বা ডি থেকে এ পর্যন্ত নিলেও চলবে, এ পর্যন্ত ব্যাসার্ধ নিয়ে একটা আমি যেহেতু দুটি স্পর্শক আঁকতে হবে, তাহলে আমি এখানে একটা অর্ধবৃত্ত নয় বরং পূর্ণবৃত্ত আঁকবো। তাহলে এ হয়ে গেল। আচ্ছা, এটা অর্ধবৃত্ত হয়েছে, আর একটা অর্ধবৃত্ত নিচের দিকে আঁকবো। তাহলে এই
আগের যে বৃত্তটা আছে একে দুটো বিন্দুতে ছেদ করেছে, একটা এম আর একটা এন। এরপরে এ বিন্দুর সাথে এম বিন্দু যুক্ত করে একটু বাড়িয়ে দেব, বাড়িয়ে দিলে এখানে নাম দিলাম এক্স, আর এ বিন্দুর সাথে এম বিন্দু যুক্ত করে কিছু দূর বাড়িয়ে দেব, বাড়িয়ে দিলে আচ্ছা এটা হলো ওয়াই। তাহলে স্পর্শক পেলাম এ এক্স এবং এ ওয়াই। তাহলে লিখব কি পি কেন্দ্রীয় বৃত্তের উপর বহিস্থ বিন্দু এ থেকে এ এক্স ও এ ওয়াই দুটি স্পর্শক অঙ্কন করা হলো। আচ্ছা এরপরে 11-2 দাগে আছে, 11-2 দাগে আছে একটি সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করো যার একটি কোণ 120 ডিগ্রি এবং সমান বাহু দুটি প্রত্যেকটি 5.8 সেন্টিমিটার। ওই ত্রিভুজটির পরিবৃত্ত অঙ্কন করো, কেবল শুধুমাত্র অঙ্কন চিহ্ন দিতে হবে। তো এখানে কি করব, এখানে আচ্ছা এখানে বাহুর দৈর্ঘ্য বলা আছে 5.8, তাহলে 5.8 সেন্টিমিটার মাপের একটা সরলরেখা প্রথমে নিয়ে নেব। এটা হলো 5.8 সেন্টিমিটার মাপের সরলরেখা। এরপরে এখানে ত্রিভুজটা আঁকবো, তো আঁকার জন্য যে কোনো মাপের একটা সরলরেখা নিয়ে নিলাম। বাদিকে অনেকটা জায়গা রাখতে হবে, তা নাহলে 120 ডিগ্রি কোণ আঁকবো, তো এখানে কিন্তু জায়গা ধরবে না। তো যাই হোক এখানে একটা সরলরেখা নিয়ে নিলাম, এর নাম দিলাম বিএক্স নাম দিলাম। এবার বি বিন্দুতে একটা 120 ডিগ্রি কোণ আঁকতে হবে, বি বিন্দুতে 120 ডিগ্রি কোণ। এটা হলো 60 ডিগ্রি আর এটা হলো আর 60, অর্থাৎ 120 ডিগ্রি। এখন কি করব, এর সাথে বি বিন্দু যুক্ত করলে বাস এটা হলো 120 ডিগ্রি কোণ। এবার এটা এক্স, এটা ওয়াই নাম দিলাম। এরপরে 5.8 সেন্টিমিটার মাপের যে সরলরেখা আছে, 5.8 সেন্টিমিটার মাপের সরলরেখার মাপ করে আমি বি বিন্দুতে কম্পাস বসিয়ে বিএক্স থেকে কেটে নিলাম এবং একই জায়গায় কম্পাস বসিয়ে বিওয়াই থেকে কেটে নিলাম। এখানে নাম দেব সি আর এখানে নাম দেব এ। এখন সি এবং এ যুক্ত করলে ত্রিভুজটা কমপ্লিট হলো। তো এখানে ত্রিভুজটা আঁকা সমাপ্ত হলো। এবার আমাকে এর একটা পরিবৃত্ত আঁকতে হবে। তো পরিবৃত্ত আঁকার জন্য যে কোনো দুটি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক আঁকবো। এখানে বিসি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক আমি আঁকছি, রাখবো, আর এখানে এবি বাহু রাখবো। তো এখানে যুক্ত করে দিলাম এই দুটো বিন্দু। এখানে মনে হয় বৃত্তটা আঁকতে গিয়ে একটু সমস্যায় পড়বো। তো যাই হোক, অনেক বড় জায়গার দরকার। এটা যেহেতু স্থূলকোণী ত্রিভুজ আর এর পরিবৃত্তটা ত্রিভুজের পরিকেন্দ্রটা ত্রিভুজের বাইরে অবস্থিত হয়। তাহলে এ বি সি, এটা ডি, এটা ই, এটা এফ, এটা জি, যেখানে ছেদ করেছে এটা এইচ। এখন এইচ বিন্দুতে কম্পাস বসিয়ে এইচ থেকে এ পর্যন্ত ব্যাসার্ধ নিলাম, নিয়ে এবার বৃত্ত এঁকে দিতে হবে। এই বৃত্তটা অবশ্যই এ বি এবং সি বিন্দু দিয়ে যাবে। তো আচ্ছা বৃত্তটা বাইরে চলে যাচ্ছে, এখানে আরও বড় জায়গাতে আঁকলে বরং ভালো হতো। তো যাই হোক, পদ্ধতিটা জানা থাকলো, এইভাবে বৃত্তটা আঁকতে হবে। তো বৃত্তটা এ বি সি বিন্দু দিয়ে যাবে। আসলে এর ওপর দিকে কিছু জায়গা রাখতে হতো এবং ডান দিকে জায়গা ঠিক আছে, উপর দিকে কিছু জায়গা রাখতে হতো। তাহলে এটা হয়ে গেল। তো এরপরে আছে 12 দাগ। 12 দাগ থেকে আমি পার্ট 3 ভিডিওতে করব। তো আজকে ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেল প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।